আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট আমাদের প্রি ক্যালকুলাস এবং অ্যালজেব্রার একটা বেসিক কনসেপ্ট। তো সেট নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। তো প্রথমত সেট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের সেটের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। সেটের সংজ্ঞা আসলে কি? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল নোন অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্ট। আমি এখানে ইংরেজিতে লিখেছি, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল নোন অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্ট। তো এটার বাংলা যদি করি, সুসংজ্ঞায়িত এবং বৈশিষ্ট্যপূর্ণ উপাদানের সংগ্রহকেই সেট বলে। এখানে আমাদের যে দুইটা বিষয় জানতে হবে, ওয়েল নোন এবং ডিস্টিংক্ট, অর্থাৎ সুসংজ্ঞায়িত এবং বৈশিষ্ট্যপূর্ণ, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। সুসংজ্ঞায়িত বলতে বোঝায় সেই সকল উপাদান যেগুলো আসলে আমাদের মানবীয় যে আবেগ অনুভূতি আছে এটার সাথে সাথে পরিবর্তন হয় না, বা এমন উপাদান যেগুলো আসলে ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় না। যেমন আমি যদি বলি আমার পছন্দের খাবার কি, সেটা এক ধরনের হবে। আমি যদি বলি তোমার পছন্দের খাবার কি, সেটা আলাদা হতে পারে। তাহলে ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তন হচ্ছে যে বিষয়গুলো, এগুলো আসলে সুসংজ্ঞায়িত না। কিন্তু আমি যদি বলি যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা 2 আছে, 1 থেকে 10-এর মধ্যে একটাই 2 পাওয়া, ঠিক আছে? তো এটা কিন্তু সবাই বলবে, ব্যক্তি থেকে ব্যক্তিতে তুমি যতই যাও না কেন, সবাই কিন্তু বলবে যে হ্যাঁ একটাই 2 আছে, 1 থেকে 10-এর মধ্যে 2 আছে শুধুমাত্র একবার। তো এটা হচ্ছে সুসংজ্ঞায়িত। যে জিনিসগুলো ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হচ্ছে না, সেই বিষয়গুলো সুসংজ্ঞায়িত। অর্থাৎ সবাই যে বিষয়টাকে সত্য বলে মেনে নিচ্ছে, যে বিষয়গুলোকে সঠিকভাবে সুসংজ্ঞায়িত করা যাচ্ছে সবার ক্ষেত্রেই, সেটাই হচ্ছে সুসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো বৈশিষ্ট্যপূর্ণ। আসলে বৈশিষ্ট্যপূর্ণ কী জিনিস? যে আমরা যদি একটা সেট লিখি, তো সেটে এ একটা সেট, এই সেটে আমি উপাদান লিখলাম, এই সেটটা বৈশিষ্ট্যপূর্ণ হয়নি কেন? কারণ একই উপাদান 3বার আসছে, এই সেটটা আমাদের বৈশিষ্ট্যপূর্ণ নয়। তাহলে এই সেটটাকে আমি যদি বৈশিষ্ট্যপূর্ণ করতে চাই, তাহলে কি হবে? এই যে 3বার যেটা আসছে সেটা আমাকে একবারই লিখতে হবে। এটা হলো আমাদের বৈশিষ্ট্যপূর্ণ সেট। তাহলে বৈশিষ্ট্যপূর্ণ যে বিষয়টা বোঝাচ্ছে যে একটা সেটে উপাদান সংখ্যা 1-এর বেশি হতে পারবে না। একটা সেটের একটা উপাদান একবারই আসবে, একটা উপাদান একবারে বেশি আসবে না। যদি একবারে বেশি আসে সেটা বৈশিষ্ট্যপূর্ণ নয়, সেটাকে আমাদেরকে বৈশিষ্ট্যপূর্ণ করে নিতে হবে। এটাই হলো আমাদের বৈশিষ্ট্যপূর্ণ ধারণা। তো সেট সম্পর্কে, সেটের সংজ্ঞায় আমাদেরকে যে দুইটা তথ্য বলে দিয়েছে, এই দুটো তথ্য আমাদেরকে বুঝে সেটের সংজ্ঞায়ন করতে হবে। তাহলে সেটের সংজ্ঞা হচ্ছে সুসংজ্ঞায়িত এবং বৈশিষ্ট্যপূর্ণ উপাদানের সংগ্রহকেই সেট বলে। আচ্ছা, এখন আমরা সেটের কিছু নোটেশনে যাই। সেট লেখার ক্ষেত্রে আমাদের কিছু নোটেশনের প্রয়োজন হয়। তো এখানে কিছু ঐতিহাসিক নোট আছে, ঐতিহাসিক যে ব্যাপারগুলো, এগুলো আমি এটা আসলে খুবই সহজ বিষয়, এগুলো তোমরা জেনে নিও। এখন আমরা নোটেশন নিয়ে আমরা কথা বলবো। সাধারণত আমরা সেটের নামকরণ করতে হয়, সেটের নামকরণ করতে হয় এবং উপাদান লিখতে হয়। তো সেটের নামকরণগুলো আমরা সাধারণত বড় লেটার, ক্যাপিটাল লেটারে লিখি, এ বি সি। এই যে ক্যাপিটাল লেটারে আমরা সেটের নামকরণ করি। আর সেটের যখন আমরা উপাদান লিখব, তখন ছোট হাতের লেটারগুলো আমরা ব্যবহার করব। তাহলে ছোট হাতের লেটারগুলো আমরা কিসের জন্য? উপাদান লেখার জন্য। আর বড় হাতের ক্যাপিটাল লেটারগুলো কিসের জন্য? এগুলো আসলে একটা সেটের নামকরণ করার জন্য। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি একটা সেট লিখেছি, যেখানে এই যে এ একটা সেট, এই সেটটা আমি নামকরণ করেছি। এই সেটের নামকরণ করেছি কি দিয়ে? এ লিখে। এ যখন আমি বলছি তখন এই সেটটার এখানে আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, আমি স্মল লেটার এ এটা ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি ক্যাপিটাল লেটার। কেননা ক্যাপিটাল লেটারকে নামকরণ করার জন্য ব্যবহার করা হয়। তো যখন আমি ক্যাপিটাল লেটার লিখতেছি, ক্যাপিটাল লিখলাম, লেখার পরে সমান সমান দিতে হবে, সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। ওপেন করে উপাদানগুলো আমাদের কি উপাদানগুলো লিখতে হবে। আর উপাদানগুলো প্রত্যেকটা কমার মধ্যে কমা দিয়ে আলাদা আলাদা করতে হবে। যতগুলো উপাদানই হোক না কেন সেগুলো কমা দিয়ে আলাদা আলাদা করতে হবে। উপাদান লেখা শেষ হলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে এটাই হলো আমাদের একটা সেট লেখার নোটেশন, এটাই হলো আমাদের সেট লেখার পদ্ধতি। আচ্ছা, এখানে আবার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে, যে মেম্বারশিপ যদি আমরা বলতে চাই, যে এ একটা উপাদান, এই উপাদানটা এই সেটের মধ্যে আছে,
বি উপাদানটাও এ সেটের মধ্যে আছে। সি উপাদানটাও এ সেটের মধ্যে আছে। আমি যদি বলি ডি উপাদানটা কি এ সেটের মধ্যে আছে, তুমি বলবো না। তাহলে এটা এদের মেম্বারশিপ আছে আর এদের মেম্বারশিপ নাই। ডি নাই, নাই, এদের মেম্বারশিপগুলো নাই। তো মেম্বারশিপটা প্রকাশ করার জন্য আমরা এপসাইলন ব্যবহার করি। এ এপসাইলন এ, বি এপসাইলন এ, সি এপসাইলন এ। এটা দ্বারা বোঝাচ্ছে এ উপাদানটা এ সেটের মধ্যে আছে, বি উপাদানটা এ সেটের মধ্যে আছে, সি উপাদানটা এ সেটের মধ্যে আছে। তাহলে এই যে এপসাইলন, এটা দ্বারা আমরা কি বুঝাই? মেম্বারশিপ বুঝাই বা অন্তর্ভুক্তি বা সদস্য বুঝাই। আর আমি যদি বলি যে ডি কি এ সেটের মধ্যে আছে? এ সেটের মধ্যে নাই। তাহলে এই যে এপসাইলনের এখানে স্ল্যাশ দিয়ে দিতে হবে, এপসাইলন স্ল্যাশ দিতে হবে আমাদের। এই স্ল্যাশ দ্বারা বুঝায় যে ডি ডাজ নট, এ বিলংস টু এ, আর এখানে ডি ডাজ নট বিলং টু এ, অর্থাৎ বোঝাচ্ছে ডি উপাদানটা এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত নয়, আর এই উপাদানগুলো এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ছিল আমাদের সেট নোটেশন নিয়ে কথাবার্তা। এখন আমরা সেট লেখার যে পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আছে। একটা হলো রুল মেথড আর একটা হলো টেবুলার মেথড। তো রুল মেথডগুলো জানার জন্য আমাদেরকে বেশ কিছু তথ্য জানতে হবে সেটের, যেগুলো পরবর্তীতে আছে। যে তথ্যগুলো জানার মাধ্যমে আমাদের রুল মেথডটা শিখতে হবে, কারণ এই রুল মেথড শিখতে গেলে আমাদের সেটের বেশ কিছু জিনিস জানতে হয়। আর টেবুলার মেথড হচ্ছে সেই সকল উপাদান, এই পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার উপাদানগুলো সব একসাথে লেখা থাকবে। যেমন দেখেন, আমি একটা সেট নিচ্ছি সেটটা যদি এ সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো আমি এক এক করে লিখে গেলাম, 1 2 3 ডট 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 40 41 42 এই পর্যন্ত লিখলাম। তাহলে এটা আমার একটা সেট। এই সেটে উপাদান সংখ্যা হচ্ছে উপাদান আছে 42 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি সবগুলো উপাদান এখানে লিখেছি, মাঝখানে কিছু উপাদান লিখিনি যেগুলো আমি ডট 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 দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি কোনো সেটটাকে প্রকাশ করি তাহলে সেটা হবে টেবুলার মেথড, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি টেবুলার মেথড। তো টেবুলার মেথডগুলোকে আবার আমরা কিসে কনভার্ট করতে পারি? রুল মেথডে আমরা কনভার্ট করতে পারি। এটাকে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে? রুল মেথডকে টেবুলারে কনভার্ট করতে পারি এবং টেবুলারকেও আবার কিসে কনভার্ট করতে পারি? রুল মেথডে কনভার্ট করতে পারি। তো আপাতত আমরা টেবুলার মেথড নিয়ে আলোচনা বেশি করব। আমরা যখন সেট নিয়ে আলোচনা করতে করতে সেটের সব খুঁটিনাটি মোটামুটি জানা শেষ হয়ে যাবে, তখন আমরা সেটগুলোকে রুল মেথডে প্রকাশ করা শিখবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে একটা সেটের উপাদান সংখ্যা বের করার বিষয়টা। আমি একটা সেট লিখলাম, বি একটা সেট। এই সেটে 1 1 2 3 4। আমি বললাম বি সেটের উপাদান সংখ্যা কত? তাহলে এন অফ বি সমান সমান কত, এটা আমাকে বের করতে হবে। তুমি এখানে উপাদান সংখ্যা গণো, 1 2 3 4 5। এখানে 5টা উপাদান আছে। তুমি যদি এখানে 5 লেখো তাহলে এই উত্তরটা ভুল হবে। কেন ভুল হবে? তুমি দেখতে পাচ্ছ বি সেটটা বৈশিষ্ট্যপূর্ণ হয়নি। এক এখানে অন দুইবার আসছে, উপাদানটা দুইবার আসছে, যার কারণে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ সেট হয়নি। এটাকে আমি এখন কি করে নেব? বৈশিষ্ট্যপূর্ণ করে নেব। তাহলে বি সেটটাকে আমি যদি বৈশিষ্ট্যপূর্ণ করে নেই, তাহলে 1 2 3 4 এটা আমাদের বৈশিষ্ট্যপূর্ণ সেট হয়েছে। এখন এই বি সেটের উপাদান সংখ্যা কত হবে আমাদেরকে বের করতে হবে। এই যে বি সেটের উপাদান সংখ্যা কত হবে? 4, কারণ এখানে 4টা উপাদান আছে। 4টা উপাদান থাকার কারণে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা যে কোনো একটা সেট যদি দেয়া হয়, সেই সেটের আমরা উপাদান সংখ্যা বের করতে পারবো। আমি সি একটা সেট নিলাম, দেখলাম রহিম, করিম, জসিম। বললাম যে সি সেটের উপাদান সংখ্যা কত? আমরা উত্তর দেব 3। কেন 3 হবে? কারণ এখানে 3টা উপাদান আছে, যার কারণে সি সেটের উপাদান সংখ্যা হবে 3।
আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যে জিনিসটা শিখব, সেটের সেটের আমরা কয়েকটা প্রকার সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা প্রকার আছে, এইগুলো সবগুলো নাম্বার সেটের মধ্যে পড়বে। তো আমরা কয়েকটা প্রকার দেখছি। আচ্ছা, একটা সেট নিলাম, একটা সেট, এই সেটটার মধ্যে কোনো উপাদান দেখা যাচ্ছে না, এই সেটের মধ্যে কি কোনো উপাদান দেখা যাচ্ছে না, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত হবে? 0। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0। তাহলে এই সেটটাকে আমরা কি সেট বলবো? শূন্য সেট বলবো। এই সেটকে আমরা কি সেট বলতেছি? শূন্য সেট। শূন্য সেট আমরা কাকে বলতেছি? যে সকল সেটের উপাদান সংখ্যা 0 হয়। তাহলে এই যে এমটি সেটের বাংলা হচ্ছে শূন্য সেট। শূন্য সেট বা এমটি সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা 0 হয় তাকে আমরা এমটি সেট বলি। ওকে, এরপর বলছি এই যে ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট, এটা কাকে বলে? আমরা দেখি বি একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা 1, এই সেটের উপাদান সংখ্যা কত? 1টি। তাহলে এটা যে সেটের উপাদান সংখ্যা 1টি হয়, যে সেটের উপাদান সংখ্যা কত হয়? 1টি হয়, সেই সেটকে আমরা কি বলি? সিঙ্গেলটন সেট বলি অথবা ইউনিট সেট বলি। আরেকটা উদাহরণ দিলাম, বি একটা সেট, রহিম। তাহলে বি সেটের এখানে উপাদান সংখ্যা কত? 1, কারণ এখানে একটা মাত্র উপাদান আছে। তাহলে বি সেটকে আমরা কি সেট বলবো? বি সেটকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। কারণ যে সেটের উপাদান 1টি হয়, যে সেটের উপাদান 1টি, তাকে আমরা কি বলি? সিঙ্গেলটন সেট বলি বা ইউনিট সেট বলি। এরপরে দেখি নন এমটি সেট। নন এমটি সেট বলতে আমরা কি বুঝি? যে অশূন্য সেট, যে সেটের উপাদান সংখ্যা আসলে 0 নয়, যে সেটের উপাদান সংখ্যা 0 নয়। বি একটা নন এমটি সেট। আবার আমি একটা সি যদি একটা উপাদান নেই, সি একটা যদি সেট নেই, এই সেটের উপাদান সংখ্যা আমি ইচ্ছা মতো নিলাম 1 থেকে 10 পর্যন্ত নিলাম। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হবে n of c equal 10, অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা হবে কয়টি? 10টি। তাহলে আমরা এই সি সেটটাকে আমরা কি বলবো? সি সেটটাকে বলবো নন এমটি সেট। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? নন এমটি সেট। যে সেটের উপাদান সংখ্যা আসলে 0 নয়, যে সেটের উপাদান সংখ্যা 0 নয়, তাকে আমরা কি বলতেছি? নন এমটি সেট বলছি। এটাকে আমরা প্রকাশ করবো এখানে n of c not equal to 0, নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে আমরা সি দ্বারা যে কোনো একটা সেটকে বোঝাচ্ছি। যে কোনো একটি সেট যার উপাদান সংখ্যা 0 নয়, তাকে আমরা বলতেছি নন এমটি সেট। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফিনিট সেট। ফিনিট সেট মানে বোঝায়, আচ্ছা, ফিনিট সেট বলতে কি বোঝায়? এই যে আমরা ফিনিট সেট নিয়ে এখন শিখব। ফিনিট সেট বলতে বোঝায় যে সেটের উপাদান সংখ্যা সসীম। আমরা দেখতে পাচ্ছি যে সি সেটের উপাদান সংখ্যা 10টি, তার মানে এটা একটা সসীম সেট, এটাকে আমরা বলবো ফিনিট সেট। আচ্ছা, ডি একটা সেট নিলাম, 1 2 3 ডট 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 চলতেই আছে। আমি এখানে কোনো শেষে কোনো নির্দিষ্ট সংখ্যা লিখিনি, যার মাধ্যমে কি বোঝাচ্ছে? ডি সেটের উপাদান সংখ্যা চলমান, অসীম পর্যন্ত চলমান। তাহলে এই যে সেটের উপাদান সংখ্যা কিন্তু সসীম নয়, এটাকে আমরা বলতেছি কি? অসীম। সি সেটের উপাদান সংখ্যা কিন্তু 10-এ যে থেমে গেছে, তাহলে এটার উপাদান সংখ্যা আমরা বলতে পারছি 10। তাহলে এটা একটা সসীম সেট। কিন্তু ডি সেটের উপাদান সংখ্যা যদি আমরা বলি নাম্বার অফ ডি সেটের উপাদান সংখ্যা, দ্য নাম্বার অফ ডি সেট, এখানে অসীম। এখানে আমরা কি লিখতেছি? অসীম লিখতেছি। তাহলে এই সেটের উপাদান সংখ্যা সসীম নয়, অসীম। তাহলে এই সেটটিকে আমরা বলবো সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা আমরা গুণে শেষ করতে পারি, নির্দিষ্ট হয়, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট হয়, সেই সেটকে আমরা বলতেছি সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, সেই সকল সেটকে আমরা বলতেছি অসীম সেট। আচ্ছা, অসীম সেটের আমরা বেশ কিছু প্রকার দেখি। আমরা সংখ্যা পদ্ধতি থেকে জানি যে বেশ কয়েকটা আমরা সংখ্যা জানি, সংখ্যার সেট, নাম্বার সেট বলা হয় এগুলোকে, যে নাম্বার সেটগুলোকে আমরা অসীম সেটের মধ্যে ফেলতে পারি। যেমন আমরা ন্যাচারাল নাম্বারের সেট জানি, ন্যাচারাল নাম্বারের সেট, এই ন্যাচারাল নাম্বারের সেটটা কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়, এবং পূর্ণ সংখ্যা সবগুলো এরকম করে চলতেই থাকে অসীম পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু হয়, অসীম পর্যন্ত বিস্তৃত।
এই সেটটাকে আমরা বলতেছি ন্যাচারাল নাম্বার, এই সেটটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। তাহলে এই সেটটাকে আমরা যে সেট বলি সেটাকে বলি ন্যাচারাল নাম্বার সেট। এই সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এখন ন্যাচারাল নাম্বারের সাথে আমরা শুধুমাত্র যদি একটা শূন্য যুক্ত করে দিই, এই যে ন্যাচারাল নাম্বারের সাথে আমরা কি যুক্ত করে দিলাম, একটা শূন্য যুক্ত করে দিলাম, তাহলে আমাদের যে সেটটা হচ্ছে এই সেটটাকে বলা হয় কি সেট? হোল সেট। এই সেটটাকে বলতেছি আমরা কি? হোল সেট। তাহলে 0 1 2 3 ডট 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 ডট। তাহলে 0 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত এই সেটটাকে আমরা বলতেছি হোল সেট। ওকে, এরপরে আমরা জানি যে রিয়েল নাম্বার সেট, বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, বাস্তব সংখ্যার সেট আমরা কীরকম জানি? যে অসীম নেগেটিভ ঋণাত্মক অসীম থেকে শুরু করে একদম ধনাত্মক ধনাত্মক অসীম পর্যন্ত চলমান যে সেটটা, ধনাত্মক অসীম পর্যন্ত চলমান যে সেটটা, সেই সেটটাকে আমরা বলতেছি কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে যত সংখ্যা আছে, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত সকল সংখ্যাকে আমরা বলতেছি রিয়েল নাম্বার সেট অথবা বাস্তব সংখ্যার সেট। তো এর মধ্যেও আরও বেশ কিছু সংখ্যার সেট আছে যেগুলোকে আমরা তুলে ধরছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট যেখানে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যারও সেট জানি এবং অমূলদ সংখ্যারও সেট জানি। মূলদ সংখ্যার সেটগুলো কিভাবে হবে? যে পি ভাগ কিউ আকারে যে সকল উপাদানকে লেখা যায়, যে সকল সংখ্যাকে লেখা যায়, সেই সকল সংখ্যার সেটকে আমরা বলবো মূলদ সংখ্যার সেট। আমরা দেখি যে যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লিখতে পারো, পি ভাগ কিউ অর্থাৎ অনুপাত আকারে, যেমন 1/2, এখানে আমরা পি ভাগ কিউ আকারে লিখতে পাচ্ছি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যেসব আবার দুইকে আমি নিচে যদি 1 ভাগ দেই, তাহলে এটাও একটা কি? মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে আমি পি ভাগ কিউ আকারে লিখতে পাচ্ছি সেই সকল সংখ্যার সেটকে আমরা কি বলতেছি? মূলদ সংখ্যা। এবং যাদেরকে আমি পি ভাগ কিউ আকারে লিখতে পারবো না, তাহলে যে সকল সেটকে আমি পি ভাগ কিউ আকারে লিখতে পারবো না সেই সকল সেটকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যার সেট। সেই সকল সংখ্যার সেটকে বলবো আমরা অমূলদ সংখ্যার সেট। একইভাবে মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভগ্নাংশ সংখ্যা আর হলো পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কোনগুলো? যেগুলোকে আসলে অনুপাত আকারে প্রকাশ করা যায়, এবং এই ভগ্নাংশগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত হচ্ছে যে পি ভাগ কিউ আকারে কিউ এর মান যদি বড় হয়, অর্থাৎ হরটা যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলব প্রকৃত। আর পি ভাগ কিউ আকারে এখানে যদি আমাদের পির মানটা যদি বড় হয়, তাহলে সেটাকে হলো আমরা অপ্রকৃত। আর অপ্রকৃতকে আবার মিশ্র আকারে লেখা যায়। কিভাবে মিশ্র আকারে লেখা যায় সেটা আমরা শিখব, যে এ পি ভাগ কিউ, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা এবং এখানে আরেকটা কি? ভগ্নাংশ সংখ্যা। তাহলে দুইটাই আছে, পূর্ণ সংখ্যাও আছে, ভগ্ন সংখ্যাও আছে। এর জন্য এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমি একটা সংখ্যা লিখি যে 2/3। এখানে আমাদের হরটা বড় হয়েছে, এই যে হরটা কি? বড় হয়েছে, লবটা কি? ছোট হয়েছে। তাহলে এটা একটা কি? প্রকৃত ভগ্নাংশ। আমি যদি বলি 2/3, সরি 3/2 যদি বলি, তাহলে আমাদের হরটা ছোট হয়েছে, লবটা কি হয়েছে? বড় হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি অপ্রকৃত, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র আকারে লিখতে পারি। এই মিশ্র আকারে তুমি যদি লিখতে চাও, তাহলে 3/2, এটাকে ভাগ আকার করো। 3-এর মধ্যে 2 কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে। 2 একে 2, বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এই একটা এখন আমরা সমস্ত আকারে লিখব। তাহলে 1 সমস্ত 1/2, এই যে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এই যে এটাই হলো আমাদের কি? মিশ্র আকার, যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যাও আছে এবং ভগ্ন সংখ্যাও আছে। এটাকে আমরা বলতেছি মিশ্র ভগ্নাংশ, আর এইটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই রকম সেটকে আমরা বলবো ভগ্নাংশের সেট। এইরকম সেটকে আমরা কি বলবো? ভগ্নাংশের সেট। এখন আমরা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে আমরা যে সকল সংখ্যাগুলোকে আসলে
ভগ্নাংশ আকারে লেখা যাবে না। অর্থাৎ যদি ভগ্নাংশ আকারে লেখাও যায় তাহলে হরের মান হয়ে যাবে 1, তাহলে হয়ে যাবে আমাদের পূর্ণ সংখ্যা। যেমন 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। এদের সবারই হর কিন্তু কি আছে? 1 আছে। এদের সবারই হর কি আছে? 1 আছে। 1 যদি হর সবারই থাকে তাহলে সবগুলো কি আকারে প্রকাশ হচ্ছে? তাহলে পি বা কিউ আকারে প্রকাশ হচ্ছে, যেখানে হরের মান কিউ সমান সমান কত হচ্ছে? বরাবরই 1 হচ্ছে। তো আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমরা জানি যে পূর্ণ সংখ্যাটা 2 ধরনের, একটা হলো ধনাত্মক, একটা হলো ঋণাত্মক। এখানে 3 ধরনের দেখাইছে, যেখানে মাঝখানে শূন্য রেখেছে। শূন্যর থেকে উপর দিকে হয় ধনাত্মক এবং শূন্য থেকে নিচ দিকে হয় ঋণাত্মক, অথবা শূন্য থেকে ডান দিকে হয় ধনাত্মক এবং শূন্য থেকে বাঁ দিকে হয় ঋণাত্মক। তাহলে দেখো, প্রতিনিয়ত ডান দিকে যদি আমি যাই তাহলে সংখ্যার মান প্রতিনিয়ত বাড়ে। সংখ্যার মান প্রতিনিয়ত কি হবে? বাড়বে। আমি একটা সংখ্যা রেখা লিখি। এই যে এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় প্রথমত আমি একটা মধ্যবিন্দু নিলাম 0। এই 0 থেকে ডান দিকে যত যাব তত ধনাত্মক সংখ্যা বাড়তে থাকবে। 4, 5 ধনাত্মক সংখ্যা হবে এবং তাদের সংখ্যার মান বাড়তে থাকবে। আমি যত বাঁ দিকে যাব এখন তত সবগুলো ঋণাত্মক হবে এবং মান প্রতিনিয়ত কমতে থাকবে। মান প্রতিনিয়ত কি থাকবে? কমতে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, এখান আমি যদি বলি 3 এবং 4-এর মধ্যে কে বড়? এই যে 4 বড়। কিন্তু এখানে -3 এবং -4-এর মধ্যে কে বড়? এই যে -3 বড়। কারণ কি? সংখ্যা রেখায় -4টা এবং -3টার মধ্যে ডান দিকে আছে -3। -3টা কি ডান দিকে আছে, যার কারণে -4-এর চেয়ে -3টা বেশি বড়। ঠিক আছে? আচ্ছা, যারাই ডান দিকে থাকবে সেটাই কি তার চেয়ে বড় হবে। যে -4, -3, -3 ডান দিকে আছে, যার কারণে -3টা বড়। -2, -3 ডান দিকে আছে, তার কারণে -2টাও কিন্তু -3-র চেয়ে বড় হবে। তো আশা করি একটু বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তীতে বিষয়ে যাই। এইভাবে সংখ্যার সেটগুলো মোটামুটি আলোচনা করলাম। আরও আমরা বিস্তৃত একটা একক ভিডিওতে নিয়ে আসবো, যেখানে পুরোপুরি সংখ্যার সেটগুলো আমরা আলোচনা করব। এখন আমরা সেট বিষয়ে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সেটের নাম শিখব। সেটা হচ্ছে ইউনিভার্সাল অর্থাৎ সার্বিক সেট সম্পর্কে। ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট সম্পর্কে আমরা শিখব। এই যে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, এটা নিয়ে আমরা একটু শিখব। সার্বিক সেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা আলোচনায়, এই যে আমি এই আয়তাকার একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে আমি যতগুলো সেট নিয়ে আলোচনা করব সবগুলো এই আয়তাকারের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, তাহলে এই আয়তাকার যে সেটটা হয় সেটাই হলো আমাদের সার্বিক সেট। সার্বিক সেটটা হয় সবচেয়ে বড় সেট। আলোচনার মধ্যে যতগুলো সেট রাখবো সব সেট তার মধ্যে নিহিত থাকে। ঠিক আছে? সব সেটগুলো তার উপসেট হয়। এইরকম সেটকে আমরা বলি সার্বিক সেট। যেমন প্রাইম নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট, এই সেট এবং হোল সেট, এই সেটগুলোকে যদি আমি আলোচনায় রাখি তাহলে আমার যে সেটটা আমাদের ইউনিভার্সাল সেট হতে পারে সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার। কারণ কি রিয়েল নাম্বারের মধ্যেই প্রাইম নাম্বার আছে, আবার ন্যাচারাল নাম্বার আছে এবং হোল নাম্বার আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যে সেটটাকে ইউনিভার্সাল সেট বানাচ্ছি সেই সেটের মধ্যে সকল সেট থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের ওই সেটটাকে ইউনিভার্সাল সেট বলবো। আমরা যদি এটা সংজ্ঞা দেখি তাহলে দেখতে পাচ্ছি, আমরা এখানে থেকে দেখি, এখানে বলছে এই যে ইউনিভার্সাল সেট তুমি দেখতে পাচ্ছ, কোনো নির্দিষ্ট আলোচনার সময় যে উপাদানগুলি বিবেচনা করা হয় ওই বিশেষ উপাদানগুলির সকলকে নিয়ে যে সেট হয় তাকে সার্বিক সেট বলে। ঠিক আছে? আচ্ছা, আমরা যে আলোচনা আমরা রাখতেছি, যে নির্দিষ্ট আলোচনা রাখি, সেই নির্দিষ্ট আলোচনায় যত উপাদান আছে সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হয় সেটাকে আমরা বলতেছি সার্বিক সেট। এই বিষয়ই হচ্ছে আসলে সার্বিক সেট। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সাবসেট। সাবসেট বলতে যেটা বুঝি সেটা হলো উপসেট। উপসেট বলতে কি, যে এটা একটা সেট, ন্যাচারাল নাম্বারের সেট 1,
2 3 ডট ডট ডট। তাহলে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে থেকে আমি যদি কয়েকটা উপাদান নেই, তাহলে এ একটা সেট নিলাম, এই সেটটা ন্যাচারাল নাম্বারের কয়েকটা উপাদান নিয়ে গঠিত হয়েছে। তাহলে এই সেটটা আমরা কার সাবসেট হচ্ছে, এ ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এ সেটটা ন্যাচারাল নাম্বার সেটের একটা উপসেট। ঠিক আছে, তাহলে এ সেটটা আমাদের কি হচ্ছে, এই ন্যাচারাল নাম্বার সেটের একটা উপসেট হচ্ছে। এই যে সাবসেটকে আমরা প্রকাশ করার জন্য এই চিহ্ন ব্যবহার করি। এই চিহ্নটা আমাদের সাবসেট বোঝায়। এখন সাবসেটটা আসলে দুই রকম হয়, একটা হলো প্রপার সাবসেট আর একটা হলো ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট কি, যে আমি একটা সেট নিলাম, এই যে এ একটা সেট, এই সেটের প্রপার সাবসেট হবে যদি এই সেটের যে উপাদান সংখ্যা এন অফ এ, এটার মান কত, 3। তাহলে 3 উপাদান সংখ্যা এর চেয়ে কম উপাদান নিয়ে যদি গঠিত হয় এবং উপাদানগুলো এই 3টার অনুরূপ 2টা হয়, তাহলে সেগুলোকে আমরা বলতেছি প্রকৃত সাবসেট। যেমন আমি একটা সেট নিলাম, বি সেটটাকে আমি 1 এবং 2টা উপাদান আছে, তাহলে 3-এর চেয়ে কম, বি সেটের উপাদান সংখ্যা কত, 2, তাহলে 3-এর চেয়ে কম হচ্ছে, 3-এর সমান হলেই ইমপ্রপার হয়ে যেত, 3-এর সমান হলে কি হয়ে যেত, ইমপ্রপার হয়ে যেত। যেমন এ ইজ এ সাবসেট অফ এ, এও নিজের একটা কি সাবসেট। ঠিক আছে, এ সেটটাও নিজের একটা সাবসেট, কিন্তু প্রপার সাবসেট হয়নি, হয়েছে কি এ ইমপ্রপার সাবসেট। তার জন্য আমরা এখান থেকে এই অংশটা কাটা দেব, এই যে নিচের যে একটা চিহ্ন ছিল এটাকে আমরা কাটাই দিচ্ছি, তাহলে এই যে এখানে সাবসেট শুধু থাকবে। তাহলে এ ইজ এ সাবসেট অফ এ, এ নিজেই একটা নিজের সাবসেট। কিন্তু এই যে বি সেটটা যদি আমরা বলি, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, এই বিটা হলো প্রপার সাবসেট, কারণ বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার চেয়ে কম আছে এবং বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি বি সেটটা একটা প্রকৃত সাবসেট। ঠিক আছে, বি সেটটা এ এর একটি প্রকৃত সাবসেট। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি বই থেকে। আছে যে প্রপার সাবসেট, এখানে প্রপার সাবসেট, আর প্রপার সাবসেটটা প্রকাশ করার জন্য আমি আরেকবার একটু এই কথাটা বলে নিই। প্রপার সাবসেটকে প্রকাশ করার জন্য আমাদের এই যে এটা হলো প্রপার সাবসেটের চিহ্ন, এটা হলো আমাদের প্রপার সাবসেটের চিহ্ন, আর এটা হলো ইমপ্রপার সাবসেটের চিহ্ন। এই যে ইকুয়াল যে বিষয়টা থাকবে, এই যে সমান সমান এ এবং এটার সঙ্গে সমান সমান হয়ে যাচ্ছে, যার কারণে এটা আমাদের প্রপার সাবসেট। এখানে আমি একটু ভুল করেছিলাম, এটা হলো আমাদের ইমপ্রপার সাবসেট আর এটা হচ্ছে আমাদের কি প্রপার সাবসেট। তাহলে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ আর এ ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এ, এইটা হলো আমাদের প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেটের নোটেশন। ওকে, আচ্ছা, এখন আমরা সুপার সেট নিয়ে কথা বলবো। সুপার সেটটা আসলে সাবসেটের আসলে বিপরীত কথা, যে এ একটা সেট 1 2 3, বি একটা সেট 1 2, তাহলে আমরা বলতে পারি বি সেটটা এ সেটের সাবসেট, বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে বি সেটটা এর একটি সাবসেট। কিন্তু এখানে আমরা যদি এটাকে উল্টাভাবে বলি, তাহলে এটাকে বলতে পারি বি এ ইজ এ সুপারসেট, এ ইজ এ সুপারসেট অফ বি, তাহলে এ ইজ এ সুপারসেট অফ বি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করব, সাবসেটেরই উল্টাভাবে। সাবসেটের উল্টাটাকে আমরা প্রকাশ করব কি অধিসেট বা সুপারসেট বলে। এটাই হলো আমাদের সুপারসেটটাকে প্রকাশ। আর এটা কিন্তু আমাদের কি সেট, এটা হলো আমাদের সাবসেট, এটা হলো সাবসেট আর এটা হলো সুপারসেট। ঠিক আছে, সাবসেটের উল্টা কথাটাই আসলে সুপারসেট। আমরা উদাহরণে আমরা এখানে যদি দেখি, এখানে আমরা দেখতে পারবো যে সাবসেট যেটাকে আমরা সুপারসেট, যেটাকে আমরা বলি অধিসেট। তাহলে এই যে এ একটা সেট বি একটা সেট, এ সেটটা বি সেটের উপসেট, সুতরাং আমরা বলতে পারি বি সেটটা এ সেটের অধিসেট অথবা এ বি ইজ এ সুপারসেট অফ এ। তাহলে আমরা দেখতে পারি যে বি যদি এর সাবসেট হয়, বি যদি এর
সাবসেট হয়, তাহলে এ সেটকে আমরা কি বলবো? সুপারসেট। তাহলে এ ইজ এ সুপারসেট অফ বি। তাহলে সাবসেট অ্যান্ড সুপারসেট দুইটা কিন্তু পরস্পরের বিপরীত কথা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা ইকুয়াল সেট শিখব এবং ইকুইভ্যালেন্ট সেট শিখব। ইকুয়াল সেটটা কি, ইকুইভ্যালেন্ট সেটটা কি? আচ্ছা, ইকুয়াল সেট বলতে আমরা যেটা বুঝি, যদি দুইটা সেটের এ এবং বি দুইটা সেট, এই দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, এই দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সমান হয় এবং উপাদানগুলো যদি অনুরূপ হয়, উপাদানগুলো যদি কি হয়? অনুরূপ হয়, তাহলে দুইটা কন্ডিশন সমান সেট হওয়ার। তাহলে এ এবং বি এই যে সমান সেট হবে, এ সেট ইকুয়াল বি সেট সমান সেট হবে, এর জন্য শর্ত কি কি? যে উপাদান সংখ্যা সমান, উপাদান সংখ্যা সমান। আরেকটা কি আছে? যে উপাদানগুলো সদৃশ হবে, উপাদানগুলো সদৃশ একই রকম হবে। তাহলে উপাদানগুলো সদৃশ হতে হবে, এটা একটা কন্ডিশন, এবং উপাদান সংখ্যা, দুইটা সেটের উপাদান সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। তাহলেই আমাদের সেট দুটো পরস্পর সমান হবে। তাহলে এ সেট ইকুয়াল বি সেট হবে। তাহলে আমরা এ সেটকে লিখি এ সেট সমান সমান 1 2 3, বি সেট সমান 1 2 3। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 3, বি সেটের উপাদান সংখ্যা 3। তাহলে দুইটা সেটের উপাদান সংখ্যা পরস্পর মিলে গেছে, এটার সংখ্যাও 3, এটার সংখ্যাও 3। এখন দেখি সদৃশ কিনা। উপাদান সংখ্যা এটাও 1, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে দেখতে পাচ্ছি এ সেট এবং বি সেটের উপাদান সংখ্যা সমান হয়েছে, এবং উপাদানগুলো সদৃশ হয়েছে। তাহলে এ সেটকে আমরা বি সেটের সমান সমান বলবো। তাহলে এ ইজ ইকুয়াল টু, এ সেট ইজ ইকুয়াল টু বি সেট। ওকে, এ সেট ইকুয়ালস টু বি সেট। আমরা এ সেটকে বি সেটের সমান বলতে পারছি। আচ্ছা, এখন আমরা সমতুল্য সেট শিখব। তাহলে এ ইকুইভ্যালেন্ট যে বি, এই যে এই এ এবং বি পরস্পর সমতুল্য হবে, এখানে হওয়ার শর্ত কি? যে এ সেটের উপাদান সংখ্যা এবং বি সেটের উপাদান সংখ্যা সমান হতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে উপাদানগুলো সদৃশ হবে না। উপাদানগুলো সদৃশ নয়, উপাদানগুলো সদৃশ নয়, শুধুমাত্র উপাদান সংখ্যা সমান। তাহলে এ সেট আমি লিখলাম 1 2 3, বি সেট লিখলাম এ বি সি। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 3, বি সেটের উপাদান সংখ্যাও 3, কিন্তু উপাদানগুলো সদৃশ নাই। তাহলে এখানে এ 1 আছে, এখানে কি 1 আছে? নাই। এখানে 2 আছে, এখানে 2 নাই। এখানে 3 আছে, এখানে 3 নাই। আবার এখানে এ আছে, এখানে এ নাই। এখানে বি আছে, এখানে বি নাই। এখানে সি আছে, এখানে সি নাই। তাহলে উপাদানগুলো সদৃশ নয়, কিন্তু উপাদান সংখ্যাগুলো কি পরস্পর সমান। তাহলে এইখানে আমরা বলতে পারি এ সেট ইজ ইকুইভ্যালেন্ট টু বি সেট। তাহলে এ সেট এবং বি সেট পরস্পর কি? সমতুল্য সেট। আশা করি সমতুল্য সেট এবং সমান সেটটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সমান সেট কি এবং সমতুল্য সেট কি আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা শিখব কম্পারেবিলিটি অফ সেট। সেটের তুল্যতা নিয়ে আলোচনা করব এবার। সেটের তুল্যটা দুই ধরনের, একটা হলো তুল্য সেট, আরেকটা হলো অতুল্য সেট। তুল্য সেটকে আমরা বলি কম্পারেবল সেট, অতুল্য সেটকে বলি আমরা নন কম্পারেবল সেট। তাহলে তুল্য সেট এবং অতুল্য সেটের যে বিষয়টা, এটা আমাদের সাবসেটের সাথে মিলে আছে, সাবসেটের সাথে মিলে যায়। তাহলে আমরা জানি যে এ একটা যদি সেট হয় 1 2 3, বি যদি আরেকটা সেট হয় 1 2, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি ইজ এ সাবসেট অফ এ, বি সেটটা এ এর একটি সাবসেট হচ্ছে। তো আমরা তুল্য সেট তখনই বলবো যখন যে কোনো একটি সেট এ সেটটা যদি কি হয়, বি সেটের, বি হলো যে কোনো একটা সেট, বি সেটের কি হয়? সাবসেট হয়। অথবা যে কোনো একটি সেট বি সেট যদি এ সেটের সাবসেট হয়, অর্থাৎ দুইটি সেটের মধ্যে কোনো একটি যদি কোনো সেটের সাবসেট হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি তুল্য সেট। ঠিক আছে,
এই যে উদাহরণ দেখো, এই যে এখানে আমাদের তুল্য সেট নিয়ে কথা বলা হয়েছে, তুল্য সেট নিয়ে কথা বলা হয়েছে। এখানে এ, যে কোনো দুটি সেট এ ও বি কে তুল্য সেট বলা হবে যদি ইহাদের যে কোনো একটি অপরটির উপসেট হয়। যদি ইহাদের যে কোনো একটি অপরটির উপসেট হয় তাহলে তারা দুইটা পরস্পর তুল্য সেট। আর অতুল্য সেট কি, যে দুইটা সেটের মধ্যে যদি কোনো রকম উপসেট কেউ কারো না হয়। তাহলে এই যে দেখো, যদি দুইটি সেট এ ও বি এমন সেট হয় যে এ সেটও বি সেটের উপসেট নয় এবং বিও এ সেটের উপসেট নয়, ঠিক আছে, তাহলে এমন সেটকে আমরা বলবো অতুল্য সেট। অথবা এ এর কমপক্ষে একটি উপাদান বিতে নাই, অথবা বি এর কমপক্ষে একটি উপাদান এতে নাই, তখন এ ও বি কে অতুল্য সেট বলা হয়। যেমন দেখতে পাচ্ছ যে এ সেট এখানে এবং বি সেট এখানে, এই দুটো সেটকে আমরা অতুল্য সেট বলছি। কারণ কি, এখানে 1 আছে কিন্তু বি সেটে 1 নাই, এখানে 6 আছে কিন্তু এ সেটে 6 নাই। তাহলে এখানে আমরা বলতে 1 বিলংস টু এ কিন্তু 1 ডাজ নট বিলংস টু বি। তাহলে 1 এর মধ্যে আছে কিন্তু 1 বির মধ্যে নাই, একই। তাহলে আমরা বলতে পারি এ এবং বি অতুল্য সেট, ঠিক আছে। অতুল্য সেটকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, এই যে সাবসেটকে প্রকাশ করার জন্য আমরা যেটা ব্যবহার করতাম, এখানে স্ল্যাশ দিয়ে দেব। এখানে আমরা কি দিয়ে দেব, স্ল্যাশ দিয়ে দেবো, সাবসেটের যে নোটেশনটা ছিল। তাহলে আমরা এটা একটু দেখি। তাহলে এই যে সাবসেটের নোটেশন, এখানে স্ল্যাশ বি, তাহলে আমরা এটাকে বলবো, এটাকে আমরা বুঝবো যে এ এবং বি পরস্পর অতুল্য সেট। আশা করি অতুল্য সেটটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা শিখব, ফ্যামিলি অথবা ক্লাস অফ সেট, সেটের পরিবার অথবা সেটের শ্রেণী নিয়ে এবার আলোচনা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফ্যামিলি অফ সেটস অথবা সেটস অফ সেটস অথবা ক্লাস অফ সেটস, সেটের শ্রেণী, সেটের সেট, সেটের পরিবার, যে কোনো কিছুই বলতে পারো। এটাকে বলা হয় যদি একটা সেটের মধ্যে একাধিক সেট পাওয়া যায়, একটা সেটের মধ্যে যদি একাধিক সেটের কালেকশন থাকে তাহলে সেই সেটকে আমরা বলি ফ্যামিলি সেট অথবা সেট অফ সেটস অথবা ক্লাস অফ সেটস। তাহলে এটাকে আমরা আবার যদি বলি, তাহলে একটি সেটের মধ্যে যদি একাধিক সেটের সংগ্রহ থাকে বা একটি সেটের মধ্যে একাধিক সেটের কালেকশন থাকে, সেই সেটকে আমরা বলছি সেট অফ সেটস, ক্লাস অফ সেটস, ফ্যামিলি অফ সেটস। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যদি শিখি যে পাওয়ার সেট, পাওয়ার সেটটা আসলে কেমন, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরলাম এ একটি সেট, এর উপাদান 1, 2 এবং 3। তাহলে এ সেটের উপাদান সংখ্যা আমরা এখানে দেখলাম, এ সেটের উপাদান সংখ্যা কত, এখানে 3। তাহলে এ সেটের সাবসেট সংখ্যা কত হবে, আমরা জানি কোন একটা সেটের সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এটার ভিত্তিতে। এইভাবে 2 টু দি পাওয়ার n, n এর মান উপাদান সংখ্যা, n দ্বারা কি বোঝায়, এই সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত, 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা হবে কয়টা, 8টা, ঠিক আছে। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, 1 2 3। তাহলে এই যে এই সেটকে আমরা প্রথমত সিঙ্গেলটন সেট বের করব, মানে প্রথমে এমটি সেট বলবো। আমরা জানি প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেটকে প্রত্যেকটা সেটেরই একটি উপসেট বলা হয়। তাহলে প্রথমত 0 ফাঁকা সেট, এরপরে আমরা এক উপাদানী সেট বের করব। এক উপাদানী সেট কি, এই যে 1 2 3 প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একটা সেট বানাবো। তাহলে এখানে আমরা 3টা সেট পাইলাম। এখন আমরা দেখো 0 সেট, ফাঁকা সেট, তারপরে এক উপাদানী সেট, এবার 2 উপাদানী সেট বানাবো। তাহলে 1 2 1 3 2 3, 2 উপাদানী সেট বানালাম। এখন আমরা 3 উপাদানী সেট বানাবো। তাহলে 3 উপাদানী সেট কয়টা হচ্ছে, 3 উপাদান সেট কিন্তু মানে প্রত্যেকটা সেট নিজেরই একটি উপসেট। এখানে আমাদের উপসেট বের করার 2টা বৈশিষ্ট্য আগে শিখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা সেটই নিজের একটা উপসেট, ফাঁকা সেট প্রত্যেকটা সেটের একটা উপসেট। এই 2টা বিষয় আমাদেরকে জানতে হবে।
তাহলে প্রথমতই আমরা একটা সেটের যদি উপসেট বের করতে চাই তাহলে প্রথমে তো আমরা ফাঁকা সেট বসাবো, তারপর এক উপাদানি সেট বসাবো, দুই উপাদানি, এইভাবে চলতে চলতে যত উপাদান আছে তত উপাদানের সেটটা বসাবো, তাহলে আমাদের 1 নম্বরে হয়ে যাবে। তাহলে এই সেট আর এই সেট কিন্তু পরস্পর সমান সেট। তার জন্য বললাম প্রত্যেকটা সেটই নিজের একটা উপসেট, ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। তাহলে আমরা যদি দেখি যে এখানে মোট কয়টা সেট উপসেট পাইছি, 1 2 3 4 5 6 7 8, মোট কয়টা উপসেট পাইছি, 8টা উপসেট। এখন এই যে এ সেটের যে উপসেটগুলো পাইলাম, এই উপসেটগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করি, সেটের সেট অথবা সেটের পরিবার অথবা ক্লাস অফ সেট যদি তৈরি করি, তাহলে আমরা যে সেটটাকে পাবো সেই সেটটাকে বলবো এ সেটের পাওয়ার সেট। তাহলে এই যে পাওয়ার অফ এ, তাহলে এ সেটের পাওয়ার সেট সমান সমান এই যে এ সেটের যতগুলো উপসেট আছে সবগুলো উপসেটটাকে এখানে বসাই দিচ্ছি। 5 1 2 3 1 2 1 3 2 3 1 2 3, এই যে ক্লোজ করে দিলাম। তাহলে যে সেটটা আমরা এখন লিখলাম এই সেটটাকে বলতেছি পাওয়ার সেট অফ এ। তাহলে এ এর পাওয়ার সেট, তাহলে এ এর পাওয়ার সেটটাকে আমরা কি বলতেছি, এ এর পাওয়ার সেট হচ্ছে কালেকশন অফ সাবসেট। এ পাওয়ার সেট হচ্ছে কি কালেকশন অফ সাবসেট, উপসেটের সংগ্রহকেই আসলে পাওয়ার সেট বলে। যদি কোনো একটা সেটের পাওয়ার সেট বের করতে চাই তাহলে সেই সেটের উপসেটের সংগ্রহকেই আমরা বলবো সেই সেটের পাওয়ার সেট। ঠিক আছে, তাহলে পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা এটা কিভাবে হয়, এই যে উপসেটের সংখ্যা দিয়েই হয়। যে টু দি পাওয়ার n, এটা তো উপসেটের সংখ্যা বের করে, মানে উপসেটের সংখ্যা বের করে। এই সেটের উপসেটের সংখ্যা হবে কত, 8। এই 8ই হবে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা। এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিন্তু ওইটাই 8ই হয়েছে। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি। তো আশা করি পাওয়ার সেটটা আমরা বুঝতে পেরেছি। আমরা সেটের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সেটের যে বিষয়গুলো আলোচনা করব, ডায়াগ্রাম এবং সেটের অপারেশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা সামনের ভিডিওতে সেটের ডায়াগ্রাম এবং সেটের অপারেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।